আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সফটওয়্যার ডেভেলপমেন্ট কোর্স। সো আমরা গত ভিডিওতে আমাদের অ্যাপ এক্সটেনশন ইউজ করে আমরা আমাদের একটা অ্যাপ ব্লকস ক্রিয়েট করছিলাম, যেটা কিছুটা এরকম। এখানে স্ট্যাটিক ডাটাগুলো রয়েছে, সব ডেমি ডাটা এখানে, এবং এখানে একটা সার্চ, এবং আমরা অ্যাপ এমবেড এক্সটেনশন দিয়ে এইখানে একটা চ্যাট উইজেট বানাইছিল। সো চ্যাট উইজেটের ডিজাইনটা এরকম ছিল। গত ভিডিওতে মেবি আপনারা দেখতে পান নাই, এই পাশে থেকে এই পাশে ছিল এই যে ভিডিওটা, সেজন্য দেখতে পান নাই হয়তো। সো এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমরা এই ভিডিওতে আজকে আমি এই পাশ থেকে এবারে চলে আসছি। সো নো ওয়ারিস। সো আমরা এটা এরকম ভাবে ছিলাম। সো আমাদের আজকের ভিডিওর প্ল্যানিং হচ্ছে আমরা কিভাবে আমাদের অ্যাডমিন প্যানেলের যেই এফএকিউ গুলা ক্রিয়েট করতেছি সেইগুলা কিভাবে এখানে আনতে পারি, অ্যান্ড আমরা হচ্ছে এইখানে কিভাবে রেন্ডার করাতে পারি, এবং সার্চ করে কিভাবে আমরা সার্চ ওয়াইজ হচ্ছে ডাটাগুলো নিয়ে আসতে পারি। আজকের ভিডিও টার্গেট হচ্ছে আমরা এই ডাটাগুলা ব্যাকএন্ড থেকে তুলে নিয়ে আসবো। সো এখন আমাদের দেখতে হবে যে হচ্ছে আমরা এই অ্যাডমিন থেকে আমাদের অ্যাপ থেকে কিভাবে ডাটা আমরা শপিফাই থিমের ভিতরে নিয়ে আসতে পারবো, এই ওয়েগুলা আমাদের দেখতে হবে। এখানে কয়েকটা ওয়েতে আমাদের হচ্ছে ডাটাগুলা নিয়ে আসা যায়। একটা হচ্ছে আপনার এপিআই কল করে নিয়ে আসা যায়, আদার্স হচ্ছে মেটা ফিল্ডের মাধ্যমে নিয়ে আসা যায়। সো কি ওয়েতে অ্যাকচুয়ালি অ্যাডমিন প্যানেলের ডাটা ফ্রন্ট এন্ডে নিয়ে আসা যায়, সেটা অ্যাকচুয়ালি আমি না বলে চলুন আমরা শপিফাই ডক্স থেকে দেখি। সো আপনাদের এই Shopify ডক্স এর যেটা Shopify ডেভ, এই যে Shopify ডেভ ডক্স, এইখানে আপনার আ ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করতে হবে। অ্যাডভান্স প্রো লেভেলের Shopify অ্যাপ ডেভেলপার হতে চান, Shopify ডেভেলপার হতে চান, দেন আপনাকে ডেফিনিটলি এই জায়গাটাতে আপনাকে টাইম ভালো স্পেন্ড করতে হবে। সো এইখানে এসে আপনি দেখতে পারবেন যে হচ্ছে এখানে বিভিন্ন টাইপের ডক্স থাকবে। উপরে আসলে দেখতে পারবো অ্যাপস। আমরা অ্যাপস এর ভিতরে গেলাম এবং এখানে গিয়ে এখানে আপনি যদি কোনো একটা কোয়েরি যদি খুঁজে বের করতে না চান যে আমি ইজিলি সেটা দেখতে চাবো, সেইখানে সেজন্য এই যে এখানে তাদের এআই অ্যাসিস্ট্যান্ট আছে। এখানে আমরা জিজ্ঞেস করলেই সে কুইকলি এই ডকুমেন্ট ওয়াইজ আমাদেরকে রাইট অ্যান্সারটা দিয়ে দিবে। আমরা যদি ChatGPT-তে অথবা আদার্স জায়গাতে গিয়ে কোয়েশ্চেন করি এআই কে, তখন তারা কারেক্ট অ্যান্সার দিবে না। কারণ তাদের কাছে Shopify এর রাইট ডকুমেন্টেশন না থাকতে পারে, অনেক ভুলভাল দিবে। সো সেজন্য বেটার হচ্ছে এইখানে এসে এদের যে অ্যাসিস্ট্যান্ট আছে সে তাকে ইউজ করা। এখন আমি তাকে এইখানে আস্ক করব কোয়েশ্চেন, হাউ ক্যান আই পাস ডেটা ফ্রম মাই অ্যাপ টু স্টোর ফ্রন্ট অথবা হচ্ছে আমরা বলতে পারি যে হচ্ছে থিম থিম অ্যাপ এক্সটেনশন, হাউ মেনি ওয়েস আর দেয়ার। আমরা এরকম ভাবে যদি কোশ্চেন করি, আপনারা কোশ্চেন করে আপনাদের এখানে অনেক রকমের কনফিউশন থাকতে পারে আপনাদের। বেসিক্যালি হচ্ছে আমরা যখন একটা অ্যাপ ডেভেলপ করি, সো একেকটা অ্যাপের পারপাস দেখা যাচ্ছে একেক রকম হয়। একেকটা অ্যাপের ফিচার গুলা অন্যরকম হয়। সো একেকটা ফিচার ডেলিভারি করতে একেক রকম ভাবে ডেলিভার করতে হয়। আপনি যেমন আমার এইটাতে আমাদের অ্যাডমিন প্যানেলে তেমন একটা কাস্টমাইজেশন নাই। বাট এমন কোনো অ্যাপ থাকতে পারে যেমন অ্যানাউন্সমেন্ট বার হইতে পারে অথবা আদার্স কোনো হইতে পারে, সেটা আপনার এইখানে কাস্টমাইজেশন করতে হচ্ছে। এখানে আপনাকে কাস্টমাইজার দিতে হতে পারে। সো সেইটা আপনি এইখানে কাস্টমাইজার দিতে হবে। আবার এই ফ্রন্ট এন্ডে এসে আপনি ওই সেম জিনিসটা শো করাতে হবে। তখন কিভাবে দেখাইতে পারেন? সো সেজন্য আপনার যদি কনফিউশন থাকে সেটা ক্লিয়ার করার জন্য এইখানে এসে এআই কে জিজ্ঞেস করবেন অথবা হচ্ছে ডকুমেন্টেশন পড়ে, অথবা আপনি কমিউনিটি থেকে অনেক কোয়েরির অ্যান্সার পেয়ে যাবেন। সো আমরা এই টিউটোরিয়াল সিরিজে হয়তো সবকিছু শেয়ার করতে পারবো না। বাট আমি ওয়েজ গুলা দেখিয়ে দিব আপনি কিভাবে ইস্যুগুলো ফাইন্ড আউট করে ফিক্স করতে পারেন। ওকে? সো আমাদের এই কোয়েশ্চেনটা তাদের আমি আস্ক করি। সো এখানে সেটা একটু টাইম নিবে, জেনারেট করবে সেটা আ রেসপন্সটা। ওকে, সে কিন্তু আমাকে রেসপন্সটা দিয়ে দিছে। ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা অ্যাপ ওন মেটাফিল্ড। মেটাফিল্ড জিনিসটা হচ্ছে আপনারা Shopify এর মেটাফিল্ড আপনি চিন্তা করতে পারেন হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস যারা ডেভেলপ করতেছেন, ওয়ার্ডপ্রেস ডেভেলপার আছেন, তারা হচ্ছে চিন্তা করতে পারেন পোস্ট টাইপ, যে পোস্ট থাকে, পোস্ট মেটা থাকে যেটা, সেই মেটাটা চিন্তা করতে পারেন এই Shopify এর মেটাফিল্ডের সাথে। মানে এটা হচ্ছে কোন একটা ফিচারের সাথে এক্সট্রা কোনো যদি আমরা ডাটা এড করতে চাই, তাহলে হচ্ছে মেটাফিল্ডটা ইউজ করা হয়। Shopify ডিফল্ট তো কিছু ডাটা থাকে, যেমন প্রোডাক্টের সাথে যদি আমরা ফর এক্সাম্পল ধরেন এই প্রোডাক্টের টাইটেল থাকে, ইমেজ থাকে, আদার্স অনেক ভ্যালু থাকে। প্লাস আমরা যখন একটা প্রোডাক্ট ওয়াইজ অ্যাপ ডেভেলপ করব কথার কথা, তখন আমাকে যদি প্রোডাক্টের জন্য এক্সট্রা কোনো ফিচার এড করতে হয় অ্যাজ লাইক রিভিউ, আ রেটিং, আদার্স থিংস, তাহলে কিন্তু আমাকে প্রোডাক্টের সাথে ভ্যালুগুলো এড করতে হবে। সো সেইটা প্রোডাক্ট মেটা ফিল্ডে এড করতে হবে।
এবং আমরা যেহেতু অ্যাপের সাথে কাজ করতেছি, সো অ্যাপের ভিতরে আমরা কিছু মেটাফিল্ড ক্রিয়েট করতে পারবো। আমরা আমাদের অ্যাপের জন্যে। যেটা হচ্ছে আমাদের অ্যাপ স্পেসিফিক থাকবে। এটা অন্য কোথাও যাবে না। সো আমরা অ্যাপের জন্য মেটাফিল্ড ক্রিয়েট করতে পারবো এবং সেই মেটাফিল্ডে আমাদের ডাটাগুলা সেভ করে রাখতে পারবো এবং সেই ডাটাগুলা আমরা হচ্ছে আমাদের স্টোর ফ্রন্টে মানে হচ্ছে এক্সটেনশনের ভিতরে আমরা সেই মেটাফিল্ডটা অ্যাক্সেস করতে পারবো লিকুইডের ভিতরে ডিরেক্টলি। সো দেখেন সে কিন্তু এখানে এক্সাম্পল দিয়ে দিছে কিভাবে মেটাফিল্ডটা ইউজ করতে হবে। আমাদের প্রথমে শপিফাই টর্মিনালে গিয়ে আমাদেরকে এভাবে মেটাফিল্ড ডিক্লেয়ার করে দিয়ে আসতে হবে, নেম স্পেস ডিক্লেয়ার করতে হবে। সো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। সো এইটা হচ্ছে একটা ওয়ে আমরা হচ্ছে মেটাফিল্ডের ডাটা এভাবে শো করতে পারি। এটা হচ্ছে একটা ওয়ে। দেন হচ্ছে আমরা যদি ২ নাম্বার ওয়েতে যাই এবং মেটাফিল্ডটা এই যে অ্যাক্সেস করতে হবে এরকমভাবে। এই যে অ্যাপের মেটাফিল্ডটা অ্যাক্সেস করতে হবে এরকমভাবে এখানে সব দেখিয়ে দিছে। এবং হচ্ছে আমরা যদি ২ নাম্বারে যাই সেটা হচ্ছে আমাদের থিম অ্যাপ এক্সটেনশন সেটিংস। আমাদের সেটিংসটা হচ্ছে এই যে আমরা যদি ইতে যাই, এক্সটেনশনের ভিতরে যাই, ব্লগস, এইখানে আমরা যেই ভ্যালুগুলো রাখতেছি, এইটা হচ্ছে অ্যাপ রিলেটেড। এখানে যে সেটিংসগুলো রাখবো এখানে আমরা অ্যাক্সেস করতে পারবো আরকি। সো এটা যারা হচ্ছে থিম নিয়ে কাজ করছেন শপিফাই তারা জানার কথা। এখানে আমরা সেটিংসগুলো যে এড করি কাস্টমাইজার এর ভিতরে সেই ভ্যালুগুলো তো সেভ থাকবেই। সো এটা হচ্ছে একটা সিস্টেম। এখানে বলতেছে যে কার্ট অ্যাট্রিবিউটস অ্যান্ড লাইন প্রপার্টিজ। ওকে। এটা মেবি হচ্ছে কার্টের ভিতরে আমরা কিছু ভ্যালু রাখবো। দেন সেটা অ্যাক্সেস করতে পারবো। মানে আমরা অ্যাডমিন ইউআই থেকে এভাবে হচ্ছে মে GraphQL দিয়ে আমরা সেট করবো এবং ফ্রন্ট এন্ডে আমরা অ্যাক্সেস করবো এরকম কিছু বোঝাচ্ছে। এই যে লিকুইডের ভিতরে এভাবে অ্যাক্সেস করতে পারবো। কার্টের জন্য। সো এটা করা যাইতে পারে। আমাদের ৪ নম্বর বলতেছে যে কার্ড, অর্ডার অ্যান্ড আদার্স মেটাফিল্ড। এটা হচ্ছে আমরা এর আগে যেটা বললাম যে সাপোজ হচ্ছে প্রোডাক্টের জন্য মেটাফিল্ড থাকতে পারে, কার্টের জন্য মেটাফিল্ড থাকতে পারে, অর্ডারের জন্য মেটাফিল্ড থাকতে পারে। মানে সবগুলা রিসোর্সের জন্য হচ্ছে আ মেটাফিল্ড থাকে আরকি। প্রোডাক্ট মেটাফিল্ড, কার্ড মেটাফিল্ড, আদার্স থাকে। সো সেটার জন্য আমরা হচ্ছে একেকটা রিসোর্সের জন্য একেকটা মেটাফিল্ড হিসাবে আমরা সেটা ইউজ করতে পারবো। ওকে। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে স্টোর ফ্রন্ট এপিআই। মানে হচ্ছে আমাদের অ্যাপ থেকে আমরা একটা এপিআই এক্সপোজ করব। সেই এপিআইটা আমরা হচ্ছে স্টোর ফ্রন্টে এক্সটেনশনের ভিতরে জাভাস্ক্রিপ্ট দিয়ে কল করে ডাটা নিয়ে আসবো। JSON ডাটা হইতে পারে অথবা আদার্স HTML ও হইতে পারে। সো এটা হচ্ছে ৫ নাম্বার ওয়ে আরকি। এরপরে কোনো ওয়ে দিছে আর? আচ্ছা, এইখানে একটা আরো ইম্পোর্টেন্ট জিনিস বলছে। একটা হচ্ছে এপিআই এর কথা বলছে। এপিআই মানে হচ্ছে ডিরেক্ট আমাদের আ স অ্যাপ্লিকেশনের যে ইউআরএল থাকবে, আমরা তো একটা অ্যাপ্লিকেশনটা ডিপ্লয় করবো এক জায়গাতে আমাদের সার্ভারটা। সো সেই অ্যাপ্লিকেশন থেকে আমরা তো React রাউটার তো একটা ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন। সেখান থেকে আমরা এপিআই এক্সপোজ করতে পারবো। সেখান থেকে আমি ডাটাও রিটার্ন করতে পারবো। JSON ডাটা হোক অথবা HTML হোক আমরা রিটার্ন করতে পারবো। সো সেইখান থেকে আমরা ডাটা নিয়ে আসতে পারি। এবং হচ্ছে এখানে দেখেন একটা বলে দিছে হচ্ছে অ্যাপ প্রক্সি। অ্যাপ প্রক্সি জিনিসটাও একটু অ্যাডভান্স জিনিস একটু। সেটা হচ্ছে আমরা যখন আমাদের স্টোর ফ্রন্ট থেকে আমাদের অ্যাপের ইউআরএল এ কল করব তখন কিন্তু একটা অ্যানোনিমাস কল যাবে স্টোর থেকে। আমরা কিন্তু বুঝতে পারবো না যে অ্যাকচুয়ালি এটা কি কোন স্টোর থেকে কল আসতেছে। এটা কি আসলে অথেন্টিকেট কল মানে হচ্ছে অ্যাকচুয়ালি ইউজার থেকে কল আসতেছে নাকি কি থেকে আসতেছে। সো আমরা যখন অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন এ যাব তখন বেসিক্যালি আমরা জিনিসটা বুঝবো। এবং হচ্ছে এখানে বলছে হচ্ছে ক্লাসিক স্ক্রিপ্ট ট্যাগ। স্ক্রিপ্ট ট্যাগ বলতে আমি এর আগে গত ভিডিওতে যেটা বলছিলাম যে আরকি হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ দিয়েও আমরা হচ্ছে রেন্ডার করাইতে পারি ডাটাগুলা। সো আমরা স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে দেখব না। আমি স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে বেসিক্যালি কখনো কাজও করিনি। সেজন্য আরকি আমি এটা স্কিপ করে যাচ্ছি। সো এখানে তাহলে ৫ টা আমরা ওয়ে পাইলাম। আমাদের হচ্ছে এই শো করার জন্যে। এখন এই ৫ টা ওয়ের ভিতরে আমাদের জন্য আমাদের এই অ্যাপটার জন্য সুইটেবল কোনটা? সেটা যদি আমরা আ বুঝতে যাই, সেজন্য আমরা কিন্তু এই অ্যাসিস্ট্যান্টটাকেই আস্ক করতে পারি। যে এই ওএস এর ভিতরে আমাদের যে অ্যাপের ফিচার, সেই অ্যাপটার জন্য আমরা কিভাবে ডাটাগুলো ফ্রন্ট এন্ডে শো করাইতে পারি। তেমনভাবে আপনিও সেটা জিজ্ঞেস করতে পারেন। বলতে পারেন যে আমার অ্যাপের ফিচার হচ্ছে এইটা, আমাদের অ্যাপে হচ্ছে ফ্রন্ট এন্ডে এইরকমভাবে ডাটা শো হবে। সো আমরা কোন ওয়েটা বেটার আমাদের জন্য ডাটা শো করার জন্য। সো আমরা যদি সেভাবে বলি যে, "My app is about FAQ. I will merchant will create some FAQs category wise আ FAQs এবং হচ্ছে and it will render on front end using
app blocks, there will be a search bar where user can search. Also, some FAQ will render first. Also, we have app embed extension to show chat widget where user will also search for FAQ. আমার ইংলিশে যায় না, আমি বুঝাইতে পারলে মিটে গেল সেটা আর কি। আমার ইংলিশ ভাঙাচোরা আমি জানি। সো এখন আমি বলি যে what method is better for my app to get data from my app server. সো আমি তাকে কোয়েশ্চেন করলাম যে আমার জন্য কোন মেথডটা বেটার হবে আমার অ্যাপ থেকে ডাটাগুলো নিয়ে আসার জন্য। সে কি বলে দেখি। ওকে, সো সে কিন্তু রেসপন্স দেওয়া শুরু করছে। ফর ইউর FAQ অ্যাপ, FAQ blocks and chat widget storefront, the best primary method is use a app proxy to fetch FAQ data from your own backend. মানে বলতেছে ডিরেক্ট হচ্ছে আমরা যখন আমাদের যেহেতু ডাইনামিক ডাটা আসবে, মানে সার্চ করব, সেটা তো কোনো স্ট্যাটিক ডাটা না যে আমি ফ্রন্ট এন্ডে সেভ করে রাখবো সেটা শো করাবো। প্লাস হচ্ছে আহ, এখানে আমাদের আমাদের অ্যাপের জন্য সুইটেবল হচ্ছে দুইটা ওয়ে। সেটা হচ্ছে মেটাফিল্ড, অ্যাপ রিলেটেড যে মেটাফিল্ড মানে হচ্ছে অ্যাপ ওন মেটাফিল্ড, এবং 2 নাম্বার হচ্ছে এই যে অ্যাপ প্রক্সি আর কি। সো মেটাফিল্ড জিনিসটা কি? মেটাফিল্ড জিনিসটা হচ্ছে আমরা যখন একটা স্ট্যাটিক ডাটা সেভ করে রাখতে চাইবো, যে আমি সব ফ্রন্ট এন্ড থেকে আমার সাপোজ দেখা গেল আমি যদি আমাদের ফিচারটা এরকম হয় যে আমাদের এখানে কোনো সার্চ বার নাই, এখানে আমরা জাস্ট এইখানে আমাদের কয়টা আছে, 3টা 6টা এফএকিউ আছে, আমরা এই 6টাই ফিক্সড আমরা শো করাবো এই এই থিমে। আমাদের আর কোনো বাড়বে না, অথবা বাড়লেও খুব রেয়ার বাড়তে পারে, রেগুলারলি ফ্রিকোয়েন্টলি বাড়বে না, মানে ডাইনামিক ডাটা না এক কথাতে। তখন আমরা অ্যাপ ওন মেটাফিল্ডের মাধ্যমে করানো বেটার, কারণ এখানে ডাইনামিক কোনো কিছু নাই। আপনি যখন ডাইনামিক করতে যাবেন তখন আপনার এপিআই কল হবে। এপিআই কল যখনই হবে তখন এই পেজের স্পিড লোডটা একটু বাড়বে, একটু হইলেও আমাদের স্পিডটা একটু কমবে। এই পেজটা লোড হইতে এপিআই কল যাবে একটা। সো এক্সটার্নাল সার্ভারে কল যাওয়া মানেই এই থিমের জন্য ভালো না। সো আমাদের যেহেতু ডাইনামিক ডাটা, সো এইখানে তো স্ট্যাটিক ভাবে রাখার কিছু নাই। স্ট্যাটিক ভাবে যদি থাকে তাহলে আমাদের মেটাফিল্ডের মাধ্যমে রেন্ডার করানোই বেটার। আর যদি স্ট্যাটিক না হয়, আমাদের মতো ডাইনামিক জিনিস হয় যেখানে সার্চ করব দেন হচ্ছে আসবে, প্লাস হচ্ছে আমাদের এইখানেও কিন্তু ডিফল্ট কিছু থাকবে। আমরা সাপোজ সেটিংস একটা অপশন দিতে পারি যে ডিফল্ট কতগুলো রেন্ডার হবে, অথবা হচ্ছে কোনটা কোনটা ডিফল্ট রেন্ডার হয়ে থাকবে এবং পরে সার্চ করলে আরো আসবে। সো সেরকম আমরা দিতে পারি। সো সেরকম যদি আমরা করি সাপোজ, তাহলে আমাদের এই 6টা, এখানে 6টা আছে, হ্যাঁ 6টা আছে। সো আমরা এই 6টা কিন্তু মেটাফিল্ডে অ্যাড করে রাখতে পারি, এবং যখন সার্চ করব দেন আমরা হচ্ছে এপিআই কল করব, করে এসে আবার এগুলো রিপ্লেস করে দেব। এরকম ভাবে আমরা করতে পারি। সো আপাতত আমরা করব হচ্ছে আমরা পুরোটাই অ্যাপ্রক্সি দিয়ে করব, মানে হচ্ছে এপিআই দিয়ে করব, এপিআই কল করে নিয়ে আসবো। দেন হচ্ছে আমরা চাইলে অপটিমাইজেশন করতে গেলে তখন আমরা হচ্ছে মেটাফিল্ড দিয়ে এটা রাখতে পারি। দেন হচ্ছে যখন সার্চ করবে তখন ডাইনামিকটা নিয়ে আসবো। এই জায়গাতেও সেম জিনিস, সাপোজ হচ্ছে এগুলো আমরা ডিফল্ট রেখে দিলাম, দেন হচ্ছে সার্চ করলে তখন ডাইনামিক ভাবে এপিআই কল করে নিয়ে আসলাম। এটা আমরা করতে পারি আরকি। এটা হচ্ছে আপনার অ্যাপের ওয়াইজ আরকি, আপনি ডিসাইড করবেন আরকি কেমন করলে বেটার হয়। সো আপাতত আমরা হচ্ছে এপিআই ইউজ করে ডাটাগুলো নিয়ে আসবো। সো তাহলে এখানে আমাদের যদি আরেকটু যাই, তাহলে আমাদের ডিসিশন হলো আমরা হচ্ছে এই যে এপিআই ইউজ করে নিয়ে আসবো। এখন এপিআই ইউজ করতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদের ফার্স্টে এসে আমাদেরকে এই আমাদের অ্যাপ থেকে আমাদেরকে এন্ড পয়েন্ট এক্সপোজ করতে হবে। যে এন্ড পয়েন্ট থেকে ইউজার অ্যাকচুয়ালি ডাটাটা পাবে। সো এইখানে তাহলে আমাদের কয়টা এন্ড পয়েন্ট লাগবে? আমাদের এন্ড পয়েন্ট লাগবে হচ্ছে ২ টা। একটা হচ্ছে ফার্স্ট যেই হচ্ছে ডাটাগুলো পাবো, মানে হচ্ছে এইখানে যে ডাটাগুলো আসবে ১ম, সেটা একটা এন্ড পয়েন্ট। দেন হচ্ছে আ সার্চ করার জন্য।
যে সার্চ করলে একটা হচ্ছে ডাটা আসবে, ওইটা হচ্ছে আরেকটা এন্ড পয়েন্ট আসবে। অথবা হচ্ছে আমরা একটা এন্ড পয়েন্ট দিয়ে হ্যান্ডেল করতে পারি। যে গেট এফএকিউস, সেই গেট এফএকিউস এর ভিতরে আমরা সার্চ প্যারামিটার পাঠাবো, দেন হচ্ছে সেটা হবে। ওকে, আমরা একটা এন্ড পয়েন্ট দিয়ে করতে পারি। সো এখন আমরা এসে এখানে আমরা আমাদের ওপেন কোডে এসে আমাদের এআই কে বলবো যে ক্রিয়েট এ এপিআই এন্ড পয়েন্ট অন অ্যাপ টু গেট FAQs data from DB. Also, I will have a search param, এতটুকু বললেই সে হবে। ওকে, সো এইখানে রেসপন্স দেওয়ার পরে যে অনলি পাবলিশ বাই ডিফল্ট, শুড দ্য এন্ড পয়েন্ট অনলি রিটার্ন পাবলিশ, ইয়েস, অনলি পাবলিশ। এবং এখানে ডু ইউ ওয়ান্ট টু ইনক্লুড টোটাল কাউন্ট ইন রেসপন্স, মানে সে চাচ্ছে যে টোটাল কাউন্টটা দিবে নাকি, ইয়েস, দেওয়া যাইতে পারে। সো এখানে সে প্ল্যান করে ফেলছে, এখন তাকে বলবো যে প্লিজ ইমপ্লিমেন্ট। সো এখানে এসে দেখতে পারবেন রাউটস এর ভিতরে সে একটা রাউট করে ফেলছে API.FAQs। সো এইখানে সে কাজ করতেছে, রিটার্ন করছে, ডেফিনেটলি মিস্টেক করবে এখানে, সে মিস্টেক অলরেডি করছে, আমি যা বুঝতেছি এখানে রিটার্নটা করছে। এটা হচ্ছে সে আগের রিমিক্সের মতো রিটার্ন করতেছে, বাট এটা এরকম ভাবে রিটার্ন করতে হবে না। তাকে স্টপ করে জাস্ট এইরকম ভাবে রিটার্ন করে দিই। স্ট্যাটাস এখানে এসে সেম ভাবে রিটার্ন করে দিলেই হবে। ওকে, সো আমাদের এখানে করতেছে কি, আমরা যদি দেখি যে হচ্ছে প্রথমে হচ্ছে শপ ওয়াইজ তো আমাদের ডেটা লাগবে, মানে এই শপের জন্য লাগবে, তো সেজন্য শপটা নিয়ে আসছে এবং হচ্ছে সার্চ সার্চ প্যারামটা নিতেছে এবং হচ্ছে ক্যাটাগরি আইডিটা নিতেছে। সো এইখানে ক্যাটাগরি আইডি যদি থাকে ক্যাটাগরি থেকে নিয়ে আসবে আর কি। ওকে, নাইস। ওকে, সো এখানে সে বেসিক্যালি একটা সার্চ কোয়েরি বানাইছে আর কি প্রিজমাতে। ওকে, সো আমরা যদি এই এপিআইটা টেস্ট করতে চাই তাহলে আমাদের কিভাবে টেস্ট করতে হবে? সো আমরা যদি পোস্টম্যান ওপেন করি আমাদের, সো আমরা যদি পোস্টম্যানটা নিয়ে আসি এবং আমাদের অ্যাপ ইউআরএল যেটা আছে, আমাদের অ্যাপ ইউআরএলটা আমরা হচ্ছে এইখান থেকেই পেতে পারি টার্মিনালে, অথবা হচ্ছে আমরা যদি ব্রাউজারে যাই এবং আমাদের এই যে ডেপ প্রিভিউ যাই, এখানে কিন্তু আমাদের এপিআই অ্যাপের ইউআরএলটা পাওয়ার কথা। আচ্ছা, এখানে না পাইলেও আমি জাস্ট ইন্সপেক্ট করে পেয়ে যাব। এই যে এইখানে ক্লাউডফ্লেয়ারের যে ইউআরএলটা আছে এখান থেকে পেয়ে যাব, অথবা হচ্ছে আপনারা টার্মিনালেও পেয়ে যাবেন ফার্স্টের দিকে যখন অ্যাপ স্টার্ট হয়। সো এটা নিয়ে আসলাম এবং হচ্ছে আমি হচ্ছে আমাদের এন্ড পয়েন্টটা করছিলাম হচ্ছে এপিআই, তারপর হচ্ছে এফএকিউস। সো আমি যদি এখানে গেট করি দেখি কোনো রেসপন্স আসে নাকি। সো এখানে বলতেছে যে মিসিং শপ প্যারামিটারস। তো আমি যদি এখানে শপ প্যারামিটার দিই, সাপোজ হচ্ছে আমাদের শপ এইটা, সো আমি এখানে দিলাম হচ্ছে এটা দিলাম। আমাদের এরকম দিলে হবে না, আমাদের এতটুকু দিতে হবে। শপটা এই তো। সো আমাদের শপে দেখছেন শপটা আমাদের দিয়ে দিচ্ছি এবং কিন্তু আমাদের শপ ওয়াইজ এফএকিউ গুলা চলে আসছে। এই যে আমরা এইখানে যে এফএকিউ গুলো আছে সেই এফএকিউ গুলো এখানে চলে আসছে রেসপন্সে। নাইস, তাহলে আমাদের এন্ড পয়েন্ট রেডি হয়ে গেছে। ওকে, সো এখন আমরা এই এন্ড পয়েন্টটা দিয়ে আমরা হচ্ছে গেট করব ডাটা এবং হচ্ছে আমরা এখানে রেন্ডার করাই দেবো জাভাস্ক্রিপ্ট দিয়ে। ওকে, সো আমরা এখন এখানে এসে অ্যাসেটস এর ভিতর থেকে জুম করে নিই। অ্যাসেটস এর ভিতরে এসে আমরা একটা
জাভাস্ক্রিপ্ট ফাইল কিনবো faq.js এবং হচ্ছে আমাদের এখানে দিব হচ্ছে এপিআই আরেকটা জাস্ট ভেরিয়েবল ক্রিয়েট করি এপিআই endpoint সো আমাদের অ্যাপের ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিই যেহেতু আমরা ওই অ্যাপ ইউআরএল এ কল করব সো এখানে জাস্ট আমরা এটা দিয়ে আবার যদি আমরা এখানে আসি এবং আমি এআই দিয়েই করবার কাজটা করাবো সো এইখানে আমি বলবো যে প্লিজ গেট ডেটা ফ্রম এপিআই আমরা তাকে ফুল এন্ড পয়েন্টটা দিয়ে দিই না সে বুঝতে নাও পারে এফএকিউ না এফএকিউস ইয়েস এফএকিউস অন স্মার্ট এফএকিউ ডট জেএস and render the data for app blocks and app inlet আমরা তাকে অ্যাপ ব্লকস এর জন্য বলি also search feature সো আমি কিন্তু আমার কোর্সটা একদম আমি রিয়েল লাইফ এক্সাম্পল আমি হ্যান্ড টু হ্যান্ড কোড করে দেখানোর ট্রাই করতেছি। আমি এখানে কোনো স্ক্রিপ্টেড কিংবা আগে থেকে প্রি প্ল্যান করে আসতেছি না। আমি জাস্ট যেভাবে ডেভেলপ করি আমি ট্রাই করতেছি সেভাবেই করার। সো এখানে অনেক মিস্টেকস থাকতে পারে। অনেক হয়তো আ মেথড ফলো না করা হতে পারে। বাট আমি সেটা আমার জানার বাইরে। আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই সেটা আমাকে ইনফর্ম করবেন। আমি সেটা ফিক্স করার ট্রাই করব আরকি। ওকে। সে কিন্তু কাজটা কমপ্লিট করছে এবং কি করছে সেটা যদি আমরা একটু দেখি এখানে। ১ম এ আমরা হচ্ছে faq.js থেকে দেখা শুরু করি। আমাদের API বেস ইউআরএল ছিল এইটা এবং হচ্ছে আমরা সে একটা ক্লাস নিছে স্মার্ট FAQ এখানে সে এসে কিছু ডিক্লেয়ার করছে ক্লাসের ভিতরে, ক্লাসের প্রপার্টিজ ডিক্লেয়ার করছে আ কনস্ট্রাক্টরের ভিতরে। দেন হচ্ছে init করছে। init করার পরে ফেচ করতেছে আমাদের FAQ গুলা। এখানে ডেফিনিটলি এটা সে করতেছে এবং হচ্ছে রেন্ডার করতেছে। আ বেসিক্যালি রেন্ডারটা চালাচ্ছে আরকি। কোনো কিছু না থাকলে নট এমপ্টি দেখাচ্ছে, এমপ্টি দেখাচ্ছে এবং হচ্ছে রেন্ডার করার সময় আমাদেরকে অ্যাকর্ডিয়নটা রেন্ডার করতেছে আরকি একে ডাটাগুলা গেট করে। ওকে। এবং সার্চ করার পরেও সার্চে সেটা আবার হচ্ছে বাইন্ড করে দিতেছে আরকি। ঠিক আছে তাহলে এরপরে এখানেও কিছু আপডেট করতেছে দেখতেছি। করছে। এখানে এসেও সে বেসিক্যালি HTML গুলা রিমুভ করছে। যেসব ডেমো ডাটা ছিল সেগুলো রিমুভ করছে এবং হচ্ছে জাস্ট হচ্ছে র‍্যাপারটা রাখছে যাতে সে ইনার HTML সেট করতে পারে জাভাস্ক্রিপ্ট দিয়ে। সো আমাদের ফ্রন্ট এন্ডে গিয়ে চলুন দেখি কি আপডেট হইছে আমাদের। আমরা কনসোলটা ওপেন রাখবো অবশ্যই। দেখি কোনো এরর আসে নাকি। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন লোডিং FAQ হচ্ছে এবং দেখি আমাদের ১ম এ একটা এরর পাইছি আমরা সেটা হচ্ছে fail to fetch FAQs, fail to fetch এখানে আমাদের আ এরর আসছে যে হচ্ছে আমাদের কোর্স এরর আসছে। মানে আমরা ডিরেক্টলি যখন আমাদের সার্ভারে অ্যাক্সেস করতে চাচ্ছি তখন হচ্ছে আমাদের কোর্স এরর দিচ্ছে। সো এখানে আমাদের কোর্স এরর যেহেতু আসতেছে সো আমরা যদি এই এররটা কপি করে আমরা আবার হচ্ছে এআই কে নিয়ে গিয়ে দিই এখানে যদি আমরা এআই কে দিই যে এই এররটা আসতেছে সে সো দেন সে আবার ফিক্স করার ট্রাই করবে এটা। সো এখানে সে আ কিছু ফিক্স করছে। দেখি ফিক্স হইছে নাকি। ওকে এখন কোর্স এররটা চলে গেছে। সো কি করলো সে একটু দেখি। আমরা আ এখানে এসে যদি আমরা দেখি সে বেসিক্যালি আ এই নিউ রেসপন্স ডট জেসন এইভাবে দিয়ে হচ্ছে সে আ রেসপন্সটা পাঠাচ্ছে। রেসপন্স দিয়ে হচ্ছে রেসপন্স মেথডের ভিতরে এই জেসন এভাবে দিয়ে পাঠাচ্ছে আরকি। এবং হচ্ছে কোর্স হেডারটা পাঠাচ্ছে।
প্রসিডারের ভিতরে অ্যাক্সেস কন্ট্রোল অরিজিন দিয়ে দিচ্ছে, মানে যে কোনো অরিজিন করতে পারবে এবং এগুলা সে অ্যাকসেপ্ট করতেছে, হেডারটা দিয়ে দিতেছে আর কি। সো এটা একটা ওয়ে, এভাবে হচ্ছে এইটা পাঠানো যাইতে পারে। এখন তাহলে আমাদের কিন্তু ডাটাটা আমরা নিয়ে চলে আসছি। এখন দেখি সার্চ কাজ করে নাকি। ও, সার্চও কাজ করতেছে। এখানে স্যাম্পল কোয়েশ্চেন, এখানে কোনো কি ডাটা এপিআই কল যাচ্ছে নাকি আমরা যদি দেখি। ওকে, সো আমাদের এখন হচ্ছে কি যে আমাদের ডিরেক্টলি হচ্ছে সব থেকে সব ডাটাগুলো উঠে আসতেছে এবং ফ্রন্ট এন্ডেই সার্চটা হচ্ছে। সো আমরা যদি চাই যে হচ্ছে এখানে জাস্ট আমাদের কয়েকটা এফএকিউ শো হবে, ৫টা ৬টা, দেন হচ্ছে আদার্স গুলো এপিআই কল পেয়ে আসবে, আমরা সেটা করতে পারি। সো অলসো রেন্ডার এফএকিউস অন চ্যাট উইজেট অলসো। ওকে, সে কিন্তু করে ফেলছে। এবার যদি আমরা চ্যাট উইজেটটাও দেখি, রিলোড দিয়ে আমরা যদি এখানে দেখি, লোডিং এফএকিউ হচ্ছে এবং এখানে আসতেছে নাইসলি। ওকে, সো আমরা এখানেও সার্চ যদি দেখি, সার্চ কাজ করতেছে। এখন আমি এআই কে বলবো যে হচ্ছে যে ফর ফার্স্ট টাইম need to get only some of FAQs, not all. After that, when search, then need to show the rival stars wise by calling API. সো ইনিশিয়াল লোডে সে লিমিট সেট করবে, দেন হচ্ছে সার্চ ওয়াইজ আবার হচ্ছে আমাদের সার্ভার থেকে ডাটাগুলো তুলে নিয়ে আসবে। সো আমাদের এফএকিউ গুলো হচ্ছে দেখা যাচ্ছে অনেক থাকতে পারে, ১০০ থাকতে পারে, ৫০ থাকতে পারে, আবার হচ্ছে ৫টাও থাকতে পারে। সো আমাদের তো একটা লিমিট দেওয়া উচিত। ১০০টা হলে তো ১০০টাই রেন্ডার করানো উচিত না একবারে। ১০০টা আসতে অনেক টাইম লাগবে। আবার ১০০টা আসলে ইউআইটা ক্লাটার হয়ে যাবে। সো সেজন্য আমাদের একটা ইনিশিয়াল লিমিট দিলাম। দেন হচ্ছে আমরা নেক্সট টাইমে যখন সার্চ করবে ইউজার, তখন হচ্ছে সার্চ ওয়াইজ স্টার্ট আউটে আসবে আরকি। যদি কোনো সেই স্পেসিফিক কোনো থাকে। ওকে, সে মোটামুটি করে ফেলছে। সে জাস্ট চেক করতেছে। সো আমরা যদি এখন গিয়ে দেখি, এইখানে উঠে আসছে এবং আমরা যদি দেখি এখানে লিমিটটা কত দিচ্ছে আমরা যদি একটু দেখে আসি। এফএকিউ এসে ইনিশিয়াল লিমিট আছে ৫টা, আমরা যদি এখানে ৩টা করে দিই, এখানে আসলে রিফ্রেশ দিই, তাহলে কি আমাদের এটা কাজ করতেছে? ইয়েস, আমাদের ইনিশিয়ালি ৩টা শো হচ্ছে এবং আমরা যদি সার্চ দিই তাহলে হচ্ছে আবার সার্চ হয়ে এটা উঠে আসবে। ইয়েস, নাও পারফেক্টলি ওয়ার্কিং। এখানে আপনারা আপনাদের স্পিনারটা আপনারা আরো অ্যাডভান্স করতে পারেন, অনেক অ্যানিমেশন এড করতে পারেন, অনেক অপটিমিস্টিক করতে পারেন। এরকম করা যাইতে পারে। সো আমরা এখানেও যদি আ দিয়ে আসি, এ এখানেও যদি আমরা লিমিট দিয়ে আসি চ্যাট উইজেট এর ভিতরে ৩ টা। সো দেখেন এখানে কিন্তু ৩ টা আসছে এবং যদি আমরা সার্চ দিই তাহলে কিন্তু উঠে আসতেছে কোয়েশ্চেন গুলো। ওকে, নাইস। আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের অ্যাপ থেকে ডাটাগুলো নিয়ে আসে আমাদের ফ্রন্ট এন্ডে শো করাতে পারতেছি। ওকে, সো আমরা কিন্তু এপিআই কল করে ডাটাগুলো নিয়ে আসলাম। বাট এই এপিআই কলে একটা ইস্যু আছে। ইস্যুটা হচ্ছে আমরা যখন এই অ্যাপ স্টোরটা, এই ফ্রন্ট এন্ডটা পাবলিশ হবে, এই সাইটটা পাবলিশ হবে, তখন কিন্তু দেখা যাচ্ছে অনেক কল আসতে পারে। ঠিক আছে? অথবা হচ্ছে যদি কোনো দুষ্ট লোক চায় যে হচ্ছে আপনার সার্ভারটা হ্যাং করে দিবে, সেও কিন্তু ইজিলি এই আপনার এন্ড পয়েন্ট যে যাচ্ছে, এই এন্ড পয়েন্টটা কিন্তু ডিরেক্টলি আপনার নেটওয়ার্কটাতে দেখতে পারবে। যে আপনি যখনই সার্চ দিবেন এখানে, তখনই কিন্তু এই এন্ড পয়েন্টটা ডিরেক্ট আপনার সার্ভারে কল যাচ্ছে। এই যে এটা, সার্ভারে কল যাচ্ছে। তো তার কাছে কিন্তু অ্যাপের এন্ড পয়েন্টটাও এক্সপোজ হয়ে যাচ্ছে এবং আপনি যখন এইখানে ডাটাটা আ রিকোয়েস্টটা হ্যান্ডেল করতেছেন, তখনও কিন্তু আপনার কাছে স্পেসিফিক কোনো ভ্যালু নাই যে অ্যাকচুয়ালি
হচ্ছে আমার রিকোয়েস্টটা কোথায় থেকে আসতেছে। এটা কি কোনো একটা মানে অথেন্টিকেট রিকোয়েস্ট? অথেন্টিকেট বলতে এটা সিকিউর কোনো রিকোয়েস্ট? এটা কি আমাকে হ্যান্ডেল করা উচিত? পুরো একটা শপ থেকে আসতেছে নাকি শপের বাইরে থেকে আসতেছে? এইটা কিন্তু বোঝার কোনো উপায় নাই। কারণ এই এপিআইটা নিয়ে দেখতে পারলেন আমি এই পোস্টম্যান দিয়ে ইজিলি রিকোয়েস্ট পাঠায় ডাটা গেট করতে পারলাম। সো এটা কিন্তু আ আমাদের অ্যাপের জন্য একটা রিস্কি। সো এইটা ফিক্স করার জন্যই বেসিক্যালি আসে হচ্ছে আমাদের অ্যাপ প্রক্সি। সো অ্যাপ প্রক্সি জিনিসটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমরা এই ভিডিওতে আর কন্টিনিউ করব না। অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমরা নেক্সট ভিডিওতে অ্যাপ প্রক্সি নিয়ে ডিটেইলসে আলোচনা করব।